প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় জ্বর, সর্দি, কাশি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মিনহাজউদ্দিন আহমেদ 1976 সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জ্বর, সর্দি এবং কাশি, এই তিনটি বিষয়ে আমরা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশে অনেক বেশি দেখছি। কেন হচ্ছে এই তারতম্য? বাংলাদেশে প্রতিটি সিজনেই স্পেসিফিক কিছু ডিজিজ আমাদের এখানে খুব বেশি ফ্লারিশ করে, অনেক বেশি হয়। তো বর্ষাকালেরও তেমন কিছু রোগ রয়েছে। এর মধ্যে জ্বর, সর্দি, কাশি এগুলো হচ্ছে অন্যতম, এবং সেগুলো নির্দিষ্ট কিছু কারণও আছে। আপনি দেখবেন যে এখন হঠাৎ করে টেম্পারেচার খুব বেশি বাড়তি হচ্ছে, আবার যখন বৃষ্টি হচ্ছে টেম্পারেচার কমে যাচ্ছে, বাতাসের হিউমিডিটির কিছু প্রবলেম হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কিছু জীবাণু জন্মগ্রহণ করে, স্পেশালি ভাইরাস জাতীয় যে জীবাণুগুলো, এগুলোর জন্মানোর জন্য খুব বেশি সুন্দর একটি পরিবেশ থাকে এই সময়গুলোতে, এবং ফাঙ্গাসের আক্রমণ, ছত্রাকের আক্রমণ এটিও এই সময় খুব বেশি গুরুত্বপূর্ণ। কাজেই ভাইরাসজনিত যেই জ্বর, সর্দি এবং কাশি এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি। আমরা অনেক সময় দেখি যে রোগীদের জ্বর শুরু হচ্ছে, সেটি 3 দিন 4 দিন পর্যন্ত থাকছে। সেই জ্বরটি আসলে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এই জ্বর? জ্বরের মাত্রাও খুব বেশি থাকে, শুধু যে 3 দিন 4 দিন ধরে থাকে না, জ্বরের মাত্রাও খুব বেশি থাকে। এবং প্রথম দিক থেকেই রোগী নিজেই এসে বলে যে আমার জ্বর তো 102, 103, এমনকি 104 পর্যন্ত উঠে যাচ্ছে। এবং সাধারণ যে কাঁপুনি দিয়েও জ্বর আসছে। জি, কাঁপুনি দিয়েও জ্বর আসে। এবং সাধারণ যে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো, দেখা যাচ্ছে যে এই ওষুধগুলো দেওয়ার পরেও প্রথম 2 থেকে 3 দিনের মধ্যেও সেটি কন্ট্রোল হচ্ছে না। কাজেই রোগীদের মধ্যে মানসিক উদ্বিগ্নতার হারও অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক একই সাথে মাথা ব্যথা, শরীর ব্যথা, মাংসপেশিতে ব্যথা, গিরা ব্যথা, রোগীরা এগুলো কমপ্লেন করছে। এবং নাক বন্ধ থাকা বা নাক দিয়ে পানি পড়া, চোখের চারদিকে ব্যথা করা, এই সাধারণ যে ভাইরাসজনিত যে উপসর্গগুলো, এগুলি আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি পাচ্ছি। আমরা দেখছি যে দিনের বিভিন্ন পর্যায়ে সেই জ্বরটি বিভিন্ন রকম থাকছে। সেটি আসলে কিভাবে রোগীরা কোন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে সেটি কমাতে পারবেন? জ্বর আসলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া। তবে প্রথম দিক থেকে রোগী যেটি করতে পারেন বা রোগীর স্বজনরা যেটি করতে পারেন, সেটি হচ্ছে জ্বর কমানো। জ্বর কমানোর জন্য আমরা ট্যাপিড স্পঞ্জিং নামে একটি পদ্ধতি ব্যবহার করি। অর্থাৎ কুসুম গরম পানি দিয়ে রোগীর গলা থেকে নিয়ে পা পর্যন্ত একটি টাওয়েলে ভিজিয়ে নিয়ে গলা থেকে পা পর্যন্ত একবার মুছে দেওয়া, এবং সাথে সাথে হচ্ছে যে এটি আবার শরীরে শুকিয়ে ফেলা। তো এভাবে করলে হয়তো দেখা যাবে যে জ্বর কমে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে প্রচলিত যে ধারণা বা প্রচলিতভাবে আমরা যেটি প্র্যাকটিস করি, সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে রোগীর মাথায় পানি ঢালছে অথবা জলপট্টি দিচ্ছে, যেটি আমাদের সমাজে আমাদের মা বা যেটি সবচেয়ে বেশি প্রচলিত, যে পানি ঢালা বা জলপট্টি দেওয়া। আমরা কিন্তু বর্তমানে এটিকে নিষেধ করি, কারণ এতে হয় কি, ঠান্ডা সর্দি কাশি আরও বেশি বাড়তে পারে, স্পেশালি বৃদ্ধদের ক্ষেত্রে এবং ছোটদের ক্ষেত্রে নিউমোনিয়ার প্রকোপ এই ক্ষেত্রে বাড়তে পারে। সুতরাং ট্যাপিড স্পঞ্জিং যেটি, অর্থাৎ কুসুম গরম পানি দিয়ে গলা থেকে নিয়ে পা পর্যন্ত খুব ভালোভাবে মুছে দেওয়া এবং সেটি শরীরে শুকিয়ে ফেললে খুব দ্রুত জ্বর কমে যায়। ঘরোয়াভাবে এটি আমরা করতে পারি এই মুহূর্তে। জ্বর হয়েছে, সবাই ধরে নিচ্ছে যে সেটি আসলে ভাইরাল কিছু এবং চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, সেটি কি আসলে যুক্তিযুক্ত কিনা? সবকটা জ্বরই ভাইরাসজনিত, কিন্তু রকম ফের আছে। এখন যদি পেশেন্টের মধ্যে জ্বর থাকে, জ্বরের সাথে চোখের চারদিকে ব্যথা থাকে, তীব্র মাথা ব্যথা থাকে, খাওয়ায় অরুচি থাকে এবং সাথে বমি থাকে, অর্থাৎ তীব্রতাগুলো খুব বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি ডেঙ্গুর দিকে যেতে পারে। কাজে জ্বরের প্রথম দিনই থেকেই ডাক্তারের শরণাপন্ন হতে পারে, এবং ডাক্তারই একমাত্র যিনি ডিসাইড করবেন আসলে এটি কোন ধরনের জ্বর। জ্বর থেকে কোন রোগটি হয়েছে কিংবা কোন রোগটি হয়নি, সেটি বুঝবার কোন উপায় রয়েছে কিনা? জ্বর আরও অনেক রোগেও হয়ে থাকে, যেমন এখন যেটি পাচ্ছে যে হেপাটাইটিস, স্পেশালি হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, জন্ডিস যেটাকে আমরা বলে থাকি। তো জন্ডিসকে আসলে আমরা খুব আমাদের সমাজে আমরা খুব সাধারণভাবে নিয়ে থাকি, কিন্তু এটিকে সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
এবং সাধারণভাবে নেয়ার কারণে দেখা যাচ্ছে যে যখনই প্রস্রাব হলুদ হচ্ছে অথবা হচ্ছে না, রোগী যখন খাওয়ায় অরুচি অনুভব করছেন, দেখা যাচ্ছে যে তারা কবিরাজ অথবা বৈদ্য এদের কাছে চলে যাচ্ছেন। কিন্তু আসলে এভাবে করলে তো হবে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর আরেকটি কথা হচ্ছে যে জন্ডিস নিজেও কিন্তু সহজ কোনো রোগ নয়, এটি লিভারের রোগ, এখানে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর অন্যান্য যে জ্বরগুলো আমরা এই মুহূর্তে পাচ্ছি, ডেঙ্গির ক্ষেত্রে জ্বর একই সাথে হচ্ছে মানে তীব্র মাথা ব্যথা, খাওয়ায় অরুচি। ডেঙ্গির ক্ষেত্রে সবচেয়ে প্রধান হচ্ছে যে খাওয়ায়, প্রধান উপসর্গই হচ্ছে খাওয়ায় অরুচি। রোগী প্রথম দিন থেকে খেতে পারে না এবং একই সাথে বমি। কাজেই এটি অনেক ক্ষেত্রেই ডেঙ্গির দিকে যায়। আর সাধারণ যে সর্দি কাশিগুলো, সেই ক্ষেত্রে হয়তো নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ থাকে, গলা ব্যথা থাকতে পারে, তীব্র মাংসপেশিতে ব্যথা, এগুলো থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে যে জ্বর যেটাই হোক, উপসর্গ কিন্তু প্রায় কাছাকাছি। কাজেই সাধারণ মানুষের পক্ষে অনেক সময় ডিফারেন্সিয়েট করা, আলাদা করা বা পার্থক্য করা বেশ কঠিন হয়ে যায়। সুতরাং আমি বলবো জ্বর হলে অবহেলা না, ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আমরা অনেক ক্ষেত্রে আসলে কাশির সমস্যা দেখতে পাই, অনেকের ক্ষেত্রে জ্বরের সাথে কাশি রয়েছে, সেটি কেন হচ্ছে? ফুসফুসে যে প্রদাহ হয় সেখান থেকেই কাশি হচ্ছে এবং ভাইরাস থেকেই আমরা কাশিটা আমরা দুভাগে ভাগ করি, যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আমি যদি সহজভাবে বলি, অর্থাৎ ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ এবং নিম্ন শ্বাসনালীর সংক্রমণ বা নিউমোনিয়া। তো এই ক্ষেত্রেই কাশিটা বেশি হচ্ছে। গায়ে ব্যথা, এই সমস্যাটি আমরা বর্তমান সময়ে অনেক বেশি দেখতে পাচ্ছি। জ্বর সাথে গায়ে ব্যথা থাকছে এবং সেটি অনেক দিন ধরে থাকছে, এবং অনেকের ক্ষেত্রে আমরা এটিও দেখছি যে বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভূত হচ্ছে। সেটি হচ্ছে কতদিন থাকতে পারে এবং এই ব্যথা কেন হচ্ছে? রেনি সিজন হচ্ছে চিকুনগুনিয়ারও সিজন। কাজে চিকুনগুনিয়া কিনা সেটি আগে ডিসাইড করতে হবে। যদি চিকুনগুনিয়া হয় সেক্ষেত্রেও তীব্র গায়ে ব্যথা থাকতে পারে, সাধারণ ভাইরাস জ্বরেও তীব্র গায়ে ব্যথা থাকতে পারে। যদি চিকুনগুনিয়া হয়, রোগী একটা কথা বলে যে আমার এত বেশি গায়ে ব্যথা, আমি বসতে পারি কিন্তু বসা থেকে আমি উঠতে পারি না, আমাকে ধরে তুলতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কমোড বা টয়লেটে বসতে গিয়ে ওনার সমস্যা, এবং এগুলো নিয়েই রোগীরা প্রেজেন্ট করে আমাদের কাছে। চিকুনগুনিয়ার ব্যথা আসলে অনেক দিন থাকতে পারে। আমরা এক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলি ব্যবহার করি। আর পেন কিলার যেগুলো, অর্থাৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যদি ব্যথার তীব্রতা বেশি হয় এবং যদি কিডনি ভালো থাকে এবং ফেভারেবল কন্ডিশন থাকে, সেই ক্ষেত্রে ব্যবহার করি। এবং এই ব্যথা অনেক দিন থাকতে পারে, এমনকি কয়েক মাসও থাকতে পারে। ভয় পাওয়ার কারণ নেই, এই ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা আসলে কম থাকে। তবে আমরা বলি মরবিডিটি বেশি, মর্টালিটি কম, অর্থাৎ রোগী অসুস্থ থাকে, রোগী কষ্ট পায়, বাস এতটুকুই, কিন্তু রোগী ভালো হবে। জ্বরের সাথে সাথে শারীরিক দুর্বলতা, আমরা দেখি যে একটা সময় যে কিছুদিন জ্বর থাকার পর একেবারে শরীর দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? বেশিরভাগ ক্ষেত্রে এটি মহিলারা আমাদের দেশে কমপ্লেন করে থাকে। আমাদের দেশে মহিলাদের দেখা যাচ্ছে ওজন খুব কম এবং তাদের ব্লাড প্রেশারও কম থাকে, স্বাভাবিকভাবে তারা খায় কম, রক্তশূন্যতা থাকে অনেক সময়, তো এমনিতেই দুর্বল থাকে। তার মধ্যে যদি জ্বর হয়, সেক্ষেত্রে শারীরিক দুর্বলতা উনি খুব তীব্রভাবে অনুভব করেন। পুরুষদের ক্ষেত্রে আমরা কিছুটা পাই, অনেক সময় পাই, এবং শারীরিক দুর্বলতা এই সময়ের যে জ্বরগুলো হচ্ছে এর একটা প্রধান লক্ষণ। সেক্ষেত্রে আসলে কি করণীয়? আমরা যেটি বলি পুষ্টিকর খাবার, স্পেশালি ব্যালেন্স ডায়েট, আমরা রোগীকে শিখিয়ে দিই যে আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই ডিম থাকতে হবে, অবশ্যই দুধ থাকতে হবে এবং যে কোনো একটি ফল থাকতে হবে, সাথে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। আর যে ফাস্ট ফুড যেগুলো, এগুলো যথাসম্ভব পরিহার করতে হবে। আমরা যদি পেশেন্টের অ্যাসোসিয়েটেড অন্য কোনো রোগ থাকে, বিশেষত উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস, তাহলে অবশ্যই সেগুলো কন্ট্রোলে থাকতে হবে। এই যে মৌসুমটি চলছে, এই সময় আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিভাবে আসলে আপনারা নিশ্চিত করতে পারেন চিকিৎসকের কাছে আসবার পর? জি, অ্যাকচুয়ালি পরীক্ষা নিরীক্ষার বিষয়টি টোটালি ডাক্তারের উপর ডিপেন্ড করবে, কারণ উনি রোগ বুঝবেন, রোগীর সাথে কথা বলবেন, ইতিহাস দিবেন, প্রয়োজনীয় ফিজিক্যাল এক্সামিনেশন যাকে বলি শারীরিক পরীক্ষা করবেন, এবং তারপর ডাক্তার ডিসিশন নেবেন কী পরীক্ষা করবেন। তবে সাধারণভাবে আমরা কিছু পরীক্ষা প্রথমেই করে ফেলি। যেমন যদি একটি পেশেন্ট জ্বর নিয়ে আসে, এটি আমাদের মাথায় থাকে ডেঙ্গি কিনা। ডেঙ্গির ক্ষেত্রে সিবিসি যে পরীক্ষাটি, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে আজকে জ্বর আসছে, আমি 2-3 দিন পরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করবো। ব্যাপারটি মোটেও সেটি নয়। ডেঙ্গির ক্ষেত্রে যখন উপসর্গ হয় তার কয়েক ঘন্টার মধ্যেই পজিটিভ চলে আসে পরীক্ষা। কাজেই কমপ্লিট ব্লাড কাউন্ট এবং প্রথম দিকে হচ্ছে NS1, নন স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্টিজেন 1 নামে একটি পরীক্ষা করি। তবে ডেঙ্গির ক্ষেত্রে একটি ব্যাপার হচ্ছে, ডেঙ্গির এক এক দিনে পরীক্ষার মাত্রাটা কিন্তু ভিন্ন। অর্থাৎ প্রথম 3 দিনে এক ধরনের পরীক্ষা করি আমরা, চতুর্থ দিনে আরেক ধরনের পরীক্ষা করি আমরা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দিনে আরেক ধরনের পরীক্ষা করি আমরা। এটি আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে পরীক্ষার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ এডুকেশন, অর্থাৎ রোগীকে তার রোগ বোঝানো,
বোঝানো এবং রোগটাকে উনি কিভাবে প্রিভেন্ট করবেন বা রোগটাকে উনি কিভাবে মানে ওনার ক্ষেত্রে এই উপসর্গগুলো উনি সহজে কিভাবে মেনে নেবেন বা পারবেন সেই ব্যাপারে রোগীকে শিক্ষা দেওয়া। আর ভাইরাস জ্বরগুলো সাধারণত দেখা যাচ্ছে যে 2 থেকে 3 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। তবে যে জ্বরগুলো 2 থেকে 3 দিন বা 4 দিন অতিক্রম করে যায়, আমাদের মাথায় কিন্তু পানিবাহিত এই সময়ের আরেকটি রোগ টাইফয়েডে কিন্তু মাথায় থাকে। কাজেই টাইফয়েডের ক্ষেত্রে ব্লাড কালচার পরীক্ষাটি যদি আমাদের মনে হয় যে এটি টাইফয়েড হতে পারে, ব্লাড কালচার পরীক্ষাটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং একই সাথে পেশেন্টের যদি প্রস্রাব হলুদ হয়, চোখ হলুদ হয়ে যায়, আমরা যদি বুঝি যে এটা জন্ডিস, তাহলে সেক্ষেত্রে আমাকে সিরাম বিলিরুবিন এই পরীক্ষাটি দিতে হয় এবং এসজিপিটি বা এখন যেটা সিরাম এএলটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট, সেটি আমাকে দেখতে হবে। আর যদি আমি লিভারের কারণ নির্ণয় করতে চাই যে জন্ডিস কেন হয়েছে, তাহলে এ এবং ই এর অ্যান্টি টেস্ট যেটা সেটি করতে হবে। নিশ্চয়ই। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে জ্বর আসার সাথে সাথে অনেকে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাচ্ছেন, কিন্তু জ্বর কোনোভাবে আসলে কন্ট্রোলে আনতে পারছেন না, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার সাথে সাথে জ্বরের তারতম্য আমরা দেখতে পাচ্ছি। এই যে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাচ্ছেন, সেটি কি আসলে খাওয়া যুক্তিযুক্ত কিনা? অ্যাকচুয়ালি প্রতিটা ওষুধেরই নির্দিষ্ট মাত্রা রয়েছে। মাত্রার অতিরিক্ত হলে তো অবশ্যই খারাপ হবে। যেমন আমাদের রোগীরা যেখানে ভুল করে থাকেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি ট্যাবলেট খেলাম, 1 ঘন্টার মধ্যে জ্বর কমলো না, সাথে সাথে দেখা যাচ্ছে একই গ্রুপের সাপোজিটরি ব্যবহার করছেন রোগীরা। এটি অবশ্যই উচিত না। অর্থাৎ আমাকে যে কোনো একটি ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট সময়, কমপক্ষে 6 ঘন্টা আমরা বলি। অনেক সময় হয়তো আমরা কিছুটা ছাড় দিই, কিন্তু কমপক্ষে 6 ঘন্টার মধ্যে আসলে প্যারাসিটামল ওষুধ ব্যবহার আমরা করি না। তো এক্ষেত্রে যেটি হবে যে আমি ট্যাবলেট খেলাম, জ্বর না কমলে সাথে সাথে আবার একটা সাপোজিটরি দিয়ে দিলাম, এটি করা যাবে না। প্যারাসিটামল ওষুধও নির্দিষ্ট একটি ডোজ রয়েছে এবং ডাক্তার যদি বলে দিয়ে থাকেন ওজন অনুসারে, এবং আমরা ওজন অনুসারে ডোজটা ডিসাইড করি যে এই রোগীর ক্ষেত্রে ডোজ কত হবে, এভাবেই গ্রহণ করতে হবে। নিশ্চয়ই। আমরা অনেকেই দেখি যে জ্বর শুরুর সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন, সেই বিষয়টি সঠিক কিনা? একদমই না, একদমই না। জ্বরের সাথে অ্যান্টিবায়োটিক, কারণ এখন তো ভাইরাস জ্বর হচ্ছে, এখানে অ্যান্টিবায়োটিকের আসলে তেমন কোনো রোলই নেই। কাজে জ্বর হলেই যে সাথে সাথে অ্যান্টিবায়োটিক খেতে হবে এমনটি করার কোনো কারণ নেই। আর অ্যান্টিবায়োটিকের আপনি জানেন যে অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট ডোজ রয়েছে, কোনোটা আমরা 5 দিন দিই, কোনোটা 3 দিন দিই, কোনোটা 7 দিন দিই। এই দুটো একটা অ্যান্টিবায়োটিক খেয়ে কিছু হয়ও না, বরঞ্চ আরও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অর্থাৎ এই অ্যান্টিবায়োটিক ভবিষ্যতে আর কাজ না করার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। কাজে জ্বর হলেই যে অ্যান্টিবায়োটিক খেতে হবে তা না। আর আরেকটি কথা হচ্ছে, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা করি, ব্লাড কালচার পরীক্ষা। এখন রোগী যদি প্রথমেই অ্যান্টিবায়োটিক খেয়ে আসে, আমাদের হাত কিন্তু বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমরা কালচার পরীক্ষাটা দিতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের জন্য আরও বেশি চিকিৎসাটা আরও বেশি কষ্টকর হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জ্বর, সর্দি, কাশি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কর্মব্যস্ত এই সময়ে আমরা অনেকে ব্রেকফাস্ট না করে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যাই। সময়ের অভাবে আমরা অনেকে ব্রেকফাস্টকে মূল্যায়ন করি না। এছাড়াও অনেকেই আছে দেরি করে ঘুম থেকে উঠি এবং ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না বলে ব্রেকফাস্টকে আমরা স্কিপ করি। বিশেষ করে দেখা যায় যারা টিনেজার আছেন, তারা খুব তাড়াহুড়ো করে ক্লাসে বেরিয়ে পড়েন এবং লম্বা একটা সময় তারা ব্রেকফাস্ট ছাড়া থাকছেন, আর দেরিতে গিয়ে তারা একটা জাঙ্ক ফুড কনজিউম করছেন। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুবই হুমকি স্বরূপ। অর্থাৎ নিয়মিত যদি আমরা প্রপার টাইমে ব্রেকফাস্ট না করি, তাহলে কিন্তু আমাদের শরীরের যে বিভিন্ন হরমোনগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না। আমরা সাধারণত বলি ব্রেকফাস্টের একটা প্রপার টাইম হচ্ছে সকাল 7:30 থেকে 8টা, হাইয়েস্ট এটা সকাল 9টা পর্যন্ত হতে পারে। কিন্তু অনেকেই আছে অনেক দেরি করে ব্রেকফাস্ট করেন বা আবার অনেকে করেনই না। একটা বিষয় বলে রাখি, যারা অনেকক্ষণ না খেয়ে থাকেন বা সকালে ব্রেকফাস্টকে স্কিপ করেন, তাদের কিন্তু মেটাবলিজমটা অনেক লো হয়ে যায় এবং যার ফলে কিন্তু তাদের ওজনটাও অনেক বেশি বেড়ে যায়। অনেকেই আমাদের কাছে বলেন যে আমরা ওজন কমাতে পারছি না। এটাও কিন্তু ওজন না কমার একটা কারণ। এখানে কি হচ্ছে, ওজন না কমে বরং আরও দ্রুত ওজন বেড়ে যাচ্ছে। কাজে আমাদেরকে অবশ্যই ব্রেকফাস্টের দিকে মনোযোগী হতে হবে। ব্রেকফাস্টে আমরা সাধারণত যে সমস্ত খাবারগুলোকে রাখতে পারি, আমাদের চিরাচরিত একটা খাবার চিরা, দই, কলা, এটা পেটের জন্য খুবই ভালো এবং এইটাকে আমরা রাখতে পারি। দই হলো প্রোবায়োটিক যুক্ত খাবার। দইতে বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া আছে যেটা কিন্তু আমাদের গাট হেলথকে ভালো রাখছে।
তার জন্য চিরা দই কলা আমরা সকালবেলা খুব অনায়াসেই ব্রেকফাস্টের তালিকায় রাখতে পারি। এছাড়াও লাল আটার রুটি বা সবজি, সিদ্ধ ডিম, খিচুড়ি, ওটসের যে কোনো খাবার, ওটসের খিচুড়ি অথবা ওটসের স্যুপ আমরা নিতে পারি। সাথে সাথে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পানীয় খাওয়ার চেষ্টা করব। শুধুমাত্র সকালবেলা কিন্তু একটা সিদ্ধ ডিমের সাথে একটা কলা দিয়ে একটা ভালো একটা ব্রেকফাস্ট হতে পারে। এছাড়াও যদি একটা ডিমের সাথে আমরা দুটো খেজুর রাখি তাহলেও কিন্তু ব্রেকফাস্টটা খুব ভালো একটা ব্রেকফাস্টের একটা আইটেম হতে পারে। যার জন্য ব্রেকফাস্টের দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। ব্রেকফাস্ট প্রপার টাইমে করাটা খুবই স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার। নিয়মিত যদি আমরা ব্রেকফাস্ট এরকম স্কিপ করি এবং যদি আমরা ব্রেকফাস্ট নাই নেই তাহলে কিন্তু আমাদের হরমোনাল যে ব্যালেন্সগুলো আমাদের শরীরে হয় সেটা ব্যাহত হয়। আমাদের শরীরে যেমন বিভিন্ন হরমোন থাকে, ইনসুলিন হরমোন, থাইরয়েড হরমোন, এগুলো সহ আরও যে বিভিন্ন রকম হরমোনগুলো থাকে এগুলো কিন্তু শরীরে প্রপারলি কাজ করতে পারে না। আর প্রপার টাইমে ব্রেকফাস্ট করলে আমাদের হরমোনগুলো শরীরে কাজ করতে পারে এবং আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো থাকে, লিভার, হার্ট, কিডনি, স্টমাক, এই সবগুলোই কিন্তু খুব ভালোভাবে তাদের কাজ করতে পারে। যার জন্যই আমি বলবো কখনোই, যে কোনো বয়সের লোকের জন্যই বলবো, কখনোই ব্রেকফাস্টটা স্কিপ করা উচিত না। সকালবেলা ইন টাইমে একটা হেলদি ব্রেকফাস্ট আমাদের সকলেরই গ্রহণ করা উচিত। বর্তমানে যে মৌসুমটি চলছে এই মৌসুমে দর্শকরা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য কি কি পরামর্শ দিবেন? স্পেশালি শিশুদের জন্য আমি যে পরামর্শগুলো দিব সেটি হচ্ছে যে বৃষ্টিতে ভেজা যাবে না। কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজলে অবশ্যই জ্বর এবং ঠান্ডা সর্দি কাশির প্রকোপ বেড়ে যাবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। স্পেশালি স্কুলে শিশুদের দেখা যাচ্ছে যে একটু লম্বা সময় কাটাতে হচ্ছে এবং সেখানে বাচ্চা যদি পানি পান না করে সেক্ষেত্রে সে ডিহাইড্রেটেড অর্থাৎ পানি শূন্যতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই টিফিনের সাথে মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে শিশুকে পানি টিফিনের সাথেই যাতে দিয়ে দেওয়া হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে পুষ্টিকর খাবার গ্রহণ করা। প্রতিদিনের খাদ্য তালিকা, যেটা আমরা সবসময় বলি যে পুষ্টিকর খাবার, ব্যালেন্স ডায়েট যেগুলো, অর্থাৎ সব ধরনের খাবার সম পরিমাণে বা সম ভাগে থাকা, এটি নিশ্চিত করতে হবে। এবং বৃদ্ধদের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে অতিরিক্ত লবণ না খাওয়া, কারণ এটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাসোসিয়েটেড ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশারের আপ ডাউন করতে পারে। ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, যদি কোলেস্টেরল থাকে সেটি কন্ট্রোলে রাখতে হবে। কিডনি রোগীদের ক্ষেত্রে অবশ্যই কিডনি যেভাবে ভালো রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে এবং অ্যাসোসিয়েটেড যে ব্যবস্থাগুলো সেগুলো অবশ্যই নিতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। দর্শকদেরও ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জ্বর সর্দি কাশি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। উচ্চ রক্তচাপটা ধরা পড়ে যে ব্লাড প্রেশার মাপার পরে অনেক রোগী দেখা যায় যে কোনো সিমটম থাকে না, কোনো ডাক্তারের কাছে অন্য কোনো সমস্যার জন্য গেলেন, ব্লাড প্রেশার মাপলেন, দেখে হলো ব্লাড প্রেশার বেশি, অথবা কোনো মেডিকেল চেক আপের জন্য যাওয়ার পর দেখা গেলো ব্লাড প্রেশার বেশি। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে যেমন বলেন যে ঘাড়ে ব্যথা, মাথা ঘুরাচ্ছে, বুকে একটু চাপ চাপ লাগা, এই ধরনের সমস্যার পর ব্লাড প্রেশার মাপার পর দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার বেশি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।